বাংলার ভোটে প্রথম বাম অতিবাম জোট, আর এখানেই প্রশ্ন উঠছে বাংলার মানুষ তাহলে এতদিন যেটার আশায় ছিলেন, যে অল্টারনেটিভ একটা বিরোধী শক্তি তারা চাইছিলেন, সেটাই কি তাহলে পেতে চলেছেন? কিন্তু এই যে নতুন বিরোধী জোট, যে বাম ঐক্য, সেটার পিছনে কোথাও গিয়ে কলকাঠি নাড়ছেন কি মমতা ব্যানার্জি? কোথাও গিয়ে বিজেপি তার কি গলার কাটা হয়ে উঠছেন? সেই বিজেপিকে সাইড করতে নতুন বাম জোট তৈরির পিছনে কি মদত থাকতে পারে মমতা ব্যানার্জির? আমার সঙ্গে রয়েছে আজকে এই আলোচনায় আমার সহকর্মী পঞ্চানন পোদ্দার, তার সঙ্গে কথা বলবো। পঞ্চানন, তুমি অফ ক্যামেরাও আমাকে বলছিলে এই বিষয়টা, কেন তোমার মনে হচ্ছে যে মমতা ব্যানার্জির এই বিষয়টা নিয়ে মদত থাকতে পারে বা তিনি কলকাঠি নাড়তে পারেন? দেখো, পশ্চিমবঙ্গ রাজনীতির যাকে প্রায় মহিরুহ বলা হয়, তার নাম জ্যোতি বসু। এবং জ্যোতি বসু মন্ত্রিসভা বা সেই সময়কার সিপিআইএম দলে একটা অনিল বিশ্বাস, একটা প্রমোদ দাশগুপ্ত এরা ছিলেন। বলা হতো জ্যোতি বসু নাকি বিরোধী দলকেও কন্ট্রোল করতে পারতেন। বিরোধী দলের এমন তাবড় তাবড় নেতাদের সাথে তার যে সখ্যতা ছিল, সেই সখ্যতা মানে এমন জায়গায় ছিল যে কংগ্রেস কোনোদিনই পশ্চিমবঙ্গের মাসনাদে আসতে পারতো না। সেটা বহু মানুষের সাথে তার সখ্যতা। এবার মানে ইনক্লুডিং গনি খান চৌধুরী, গনি খানের সাথে এমন জায়গায় সখ্যতা ছিল, তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 21শে জুলাইয়ের যে ঘটনা যা ঘটে, গনি খান চৌধুরী নিজে জ্যোতিবাবুকে সমর্থন করেছিলেন, অথচ গনি খান সেই কংগ্রেস দলের নেতা ছিলেন। তো পশ্চিমবঙ্গের একটা ইতিহাস আছে, সেই ইতিহাস ঘাঁটতে গিয়ে বোঝা যায় যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় যারা থাকেন বারংবার, তারা বিরোধী দলকে কন্ট্রোল করার একটা চেষ্টা করেন। সেটা আজকের ভারতীয় রাজনীতিরও ট্রেন্ড। তো মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে বিরোধী দলকে কন্ট্রোল করেছেন, কন্ট্রোল করতে তিনি জানেন। 2016 সালে আমরা দেখেছিলাম, যখন প্রায় একটা মিডিয়ার একটা অংশ প্রচার করে দিয়েছিল এবারে বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসছে, সেইবারে তিনি বিজেপিকে ফ্রন্টে এনে আলটিমেটলি বাম কংগ্রেস জোটকে সাইড করে দিলেন। বাম কংগ্রেস জোট একটা অনেক অংশের সিট পেলেও বিজেপির একটা উত্থান হলো পশ্চিমবঙ্গ রাজনীতিতে, এবং বাম কংগ্রেস জোটকে তিনি ধীরে ধীরে ইনভ্যালিড করে দিলেন বিজেপিকে প্রাধান্য দিয়ে। এই যে বলে যে সিপিআইএমের একদল মানুষ যে বিজেপিকে এনেছেই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, এনেছে কিনা জানি না, কিন্তু বিজেপিকে বিরোধী দলের জায়গা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই যে আরজিকর আবহ, তারপর ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা, বিজেপির ক্ষমতায় আসা আরেকবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সব মিলিয়ে আরেকটা ব্যাপার হচ্ছে দীর্ঘদিন তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতা আছে, তাদেরকে নিয়ে অ্যান্টি ইনকামবেন্সি আছে। তো সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো একটা ভয় আছে, তিনি আরও একবার আমার মনে হয় বিরোধী দলকে কন্ট্রোল করতে চান। তিনি এই আবহে আরেকবার বামপন্থীদেরকে পশ্চিমবঙ্গের সেকেন্ড পজিশনটা দিতে চাইছেন। কংগ্রেসকে তিনি কিছুটা ক্ষমতায়ত্ত করতে পেরেছেন। আমরা জানি অধীর চৌধুরী ভীষণভাবে তৃণমূল বিরোধী একটা মানুষ। আস্তে আস্তে অধীর চৌধুরীকে কংগ্রেসের সাইড করে দেওয়া হয়েছে। আজকের দিনে শুভঙ্কর বাবু এসছেন কংগ্রেসের সভাপতির পদে। সেই শুভঙ্কর বাবু ঠিক অতটাও তৃণমূল বিরোধী নয় যতটা অধীর চৌধুরী যতটা বিরোধী। এবার আবার আমরা জানি যে ইন্ডিয়া জোটে তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম সবাই জোটে আছেন, সুতরাং সেই জায়গাটা তো আছেই। এদিক দিয়ে যেহেতু আরজিকর আবহ থেকে শুরু করে বিভিন্ন একটার পর একটা ঘটনা, এবং বললাম যেটা অ্যান্টি ইনকামবেন্সি, সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয়েছে আরেকবার বিরোধী দলের উপর একটা কন্ট্রোল তৈরি করতে চেষ্টা করছেন। এবার বিরোধী দলের কন্ট্রোল যদি তাকে করতে হয়, যদি বিজেপিকে সাইড করতে হয়, তাহলে অবশ্যম্ভাবী বামপন্থীদেরকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার দ্বিতীয় স্থানে আনতেই হবে। এবং যেহেতু পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের মানুষ বাম মনস্ক, এবার আমরা এটা জানি যে দেখেছিলাম যে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন থেকে বিভিন্ন সময় এই যে পশ্চিমবঙ্গের নকশালপন্থী বামপন্থীরা, যাদের একটা ডেমোক্রেটিক স্ট্রাকচারের নাম লিবারেশন, একটা বিরাট অংশের মানুষ যারা বামপন্থী হতো, যে তারা সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক কিছুই করেন না, এই যে বিরাট একটা অংশ যাদের জন্ম 70-এর দশকে হয়েছিল পশ্চিমবঙ্গে, তাদের একটা অংশ যখন বিহারে জিতছে, বিহারে আজকের দিনে লিবারেশনের 2টো সিট রয়েছে, 11 জন বিধায়ক রয়েছে, ঝাড়খণ্ডে তাদের এমএলএ রয়েছে, সব মিলিয়ে দীপঙ্কর ভট্টাচার্য কিন্তু ইন্ডিয়া জোটের আজকের দিনে বড় শরিক। তো সেই দীপঙ্কর ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরিরা যখন দিল্লিতে মিটিং করছেন, এবং দীপঙ্কর ভট্টাচার্যকেও আমরা জানি যতটা তিনি বিজেপি বিরোধী, লিবারেশন যতটা বিজেপি বিরোধী, ততটা লিবারেশন কিন্তু তৃণমূল বিরোধী নয়। তাদের মূল বিরোধী আজকের দিনে তুমি যদি সিপিআইএমের কোনো নেতাকে জিজ্ঞাসা করো যে আপনাদের মূল বিরোধীকে, বলতে পারবে না, বলবে তৃণমূল বিজয়ী উভয় বিরোধী, কিন্তু লিবারেশন এটা বলবে না।
লিবারেশন প্রথমেই বলবে বিজেপিকে উৎখাত করতে হবে, তারপর তৃণমূলকে তারা শত্রু বলে মনে করে না সেই অর্থে। তো আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের মধ্যে কিছুটা চেষ্টা করে কোনো এক অজ্ঞাত কারণে লিবারেশনকে ইনজেক্ট করে দিলেন। সিপিআইএম ছাড়া পশ্চিমবঙ্গে আর কোনো রাজনৈতিক বামপন্থী দল ভ্যালিড নয়। সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক তারা প্রচণ্ডভাবে ক্ষয়িষ্ণু, মানে নতুন করে দলের সদস্য তৈরি হচ্ছে না। উল্টো দিকে আবার বললাম পশ্চিমবঙ্গের বিরাট অংশের মানুষ বামপন্থী, অথচ তারা বামফ্রন্টের লোক নয়, তারা নকশালপন্থী। তাদের ভোট হয়তো কেউ তারা তৃণমূলকেও দেন। এই যে বিরাট একটা অংশের বামপন্থী মানুষকে যদি একত্রিত করা যায়, যেটা দীপঙ্কর বাবু ইন্টারভিউতে বারবার বলছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত বাম মনস্ক মানুষকে একটা ছাতার তলায় আনার আমরা চেষ্টা করব। ইভেন তিনি বামফ্রন্টের নামের পরিবর্তন করারও প্রস্তাব দিয়েছেন। সব মিলিয়ে আমার মনে হয়েছে পিছনে কলকাঠিটা মমতা বন্দ্যোপাধ্যায় নাড়ছেন। আমি এই প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম, কোথাও গিয়ে এই যে বামফ্রন্টের নাম বদলের প্রস্তাব, এটা কি সম্পর্কযুক্ত? কোথাও গিয়ে কি তাহলে যে পুরনো যে জোট ছিল বামফ্রন্ট, সেটাকে কি তাহলে মানুষ গ্রহণ করছে না কোথাও গিয়ে? সেই জন্যই কি নাম পরিবর্তনের প্রয়োজন আছে? কেন? হ্যাঁ, দেখো আজকের দিনে তো রাজনীতির একটা ব্র্যান্ডিং হয়ে গিয়েছে, আপ কি বার মোদি সরকার। মোহাম্মদ সেলিমকে নিয়ে সিপিআইএমের ব্র্যান্ডিং ছিল দিল সে সেলিম ফিরসে সেলিম। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাংলার গর্ব মমতা। প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলই আজকের দিনে ব্র্যান্ডিংয়ে বিশ্বাস করে। আমরা দেখলাম কয়েকদিন আগেই, সামনে মহারাষ্ট্র ইলেকশন, তার আগে লাস্ট যে বাজেট হয়েছে মহারাষ্ট্র বাজেটে, সেখানে অজিত পাওয়ার, যিনি আজকে মানে যে কটা দল মহারাষ্ট্র আজকের দিনে ক্ষমতায় আছে তার মধ্যে একটা বড় শরিক অজিত পাওয়ার, তিনি জীবনে প্রথমবার পিঙ্ক কালারের শার্ট পরে বিধানসভায় বক্তৃতা দিলেন। তার কারণ তিনি একটি যোজনা বা ফর্ম করলেন, বা বাজেটে প্রকল্প ফর্ম করলেন, লাড়কি বেটি যোজনা এরকম কিছু একটা নাম। শুধুমাত্র ফিমেল ভোটার, কম বয়সী মেয়েদেরকে ভোট টানবেন বলে তিনি পিঙ্ক কালারের শার্ট পরতে শুরু করেছেন। আজকের দিনে ইভেন অজিত পাওয়ারের যে দল, শরদ পাওয়ারের দল থেকে বিচ্ছিন্ন হয়ে যে নতুন দল তৈরি হয়েছে অজিত পাওয়ার এনসিপি, তাদের পতাকার কালারও পিঙ্ক করে দেওয়া হয়েছে। তো রাজনীতি আজকের দিনে সেই ব্র্যান্ডে চলে গেছে। তার পিছনে বিভিন্ন রকম পলিটিক্যাল মাস্টার্সরা রয়েছেন, প্রচুর মানুষ আজকের দিন, আইপ্যাক রয়েছে, ডিজাইন বক্সেস রয়েছে, প্রচুর ব্র্যান্ড তারা কাজ করছে। তো সব মিলিয়ে যেহেতু রাজনীতি আজকের দিনে ব্র্যান্ড, একটা নাম, তাই বামফ্রন্টের নাম পরিবর্তন হলে হয়তো মানুষের মনে আরেকটু পৌঁছানো যাবে, সেটা মনে করছেন দীপঙ্কর ভট্টাচার্য। দীপঙ্কর ভট্টাচার্য নিজে মানে রাজনৈতিকভাবে ভীষণভাবে কৌশলী, এবং অনেক মানুষ মনে করেন যে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন সেটা আসলে তারই মস্তিষ্ক প্রসূত। তো নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন তো যথেষ্ট সাকসেসফুল সেই বছরে। আরেকটা বিষয় আমি যাই, যে এই যে ভোট যে শতাংশটা, সেটা কিন্তু তৃণমূল যে বিশাল ভোট পায় তা নয়, বিরোধী ভোটটা ভাগ হয়ে যায়। সেই জন্যই কোথাও গিয়ে কি তাহলে এই যে বারবার একটা প্রশ্ন উঠছিল যে এত দুর্নীতি, এই সকল এত অভিযোগ, মন্ত্রীরা অনেক জেলে শাসক দলের, তারপরেও কেন বারবার সেই তৃণমূলই জিতে যাচ্ছে? তার পিছনে অন্যতম একটা কারণ যে বিরোধী ভোট তো রয়েছে, কিন্তু সেটা ভাগ হয়ে যাচ্ছে। কোথাও গিয়ে সেই বিরোধী ভোটটা একত্রিত করা, এবং যে বারবার একটা অল্টারনেটিভ, একটা নতুন বিরোধী দল, একটা ঐক্যবদ্ধ শক্তিশালী বিরোধী দলের দরকার ছিল। কোথাও গিয়ে সেই শক্তিশালী দলটাই তৈরির চেষ্টা, সেই জন্যই লিবারেশন একজোটভাবে। সেটা এবারে কতদূর সেটা দেখা যাবে, কতটা কার্যকরী হয়, বা আগামী বিধানসভা সামনেই নির্বাচন, সেখানেও তারা একজোট লড়াই করে কিনা। হ্যাঁ, সেটা তো 26-এ কথা বলবে যে সেটা লড়াই করবেন কিনা। আশা করি করবে, কংগ্রেসও থাকবে, আইএসএফ থাকবে। লিবারেশনকে নিয়ে কংগ্রেস আলাদা লড়ছে, সেটা ভবিষ্যতের কথা, বলাও যায় না, আলাদা লড়তেই পারে। হ্যাঁ, ডেফিনেটলি। তুমি যেটা বললে বিরোধী দলকে তো যে কন্ট্রোলের যে চেষ্টা, এই যে এবার শুধুমাত্র তো বামফ্রন্টের মধ্যে না, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মধ্যেও আছেন। কারণ আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর যে বিজেপির যে শুভেন্দু লবি বলা হয়, সেখানে যারা রয়েছেন, এই যে তাপসবাবু, তারপর রয়েছেন সজল ঘোষ, তারপরে রয়েছেন আরও অনেকে, আমার সবার নাম এই মুহূর্তে মাথায় আসছে না, যে এবং কৌস্তব বাগচি, যারা মোটামুটি শুভেন্দু ঘনিষ্ঠ বলে দেখা যায়। দিলীপ ঘোষকে প্রায় সাইড করে দেওয়া হয়েছে। এই যে শুভেন্দু ঘনিষ্ঠ যারা, তারা বিজেপিতে কেন গিয়েছিল? ক্ষমতার জন্য। শুভেন্দু অধিকারী যথেষ্টভাবে তৃণমূলের প্রতিপত্তি ছিল নেতা হিসেবে, তারপরেও তিনি বিজেপি গিয়েছিলেন কারণ তার স্বপ্ন ছিল হয়তো চিফ মিনিস্টার হবেন। তো সেই স্বপ্ন চরিতার্থ বিজেপিতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ই করতে দিচ্ছেন না। আরএসএসের পত্রিকাগুলোতে পড়লে বোঝা যায় যে সেখানে আরএসএসের পত্রিকাগুলো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ক্ষেত্রে আরজিকর ইস্যু থেকে শুরু করে বিভিন্ন সময় সাপোর্ট করে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আরএসএস লিখেছিল এক সময়, আরএসএস দুর্গা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো সব মিলিয়ে
বিজেপির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করতে পারেন বিজেপি, কিন্তু শুভেন্দু অধিকারীর যে লবি সেটা কি আরএসএসকে ছাপিয়ে যাচ্ছে? পশ্চিমবঙ্গে কি তারা আরেকটু বেশি ভ্যালিড হয়ে যাচ্ছে? তাই আরেকবার বিজেপি শুভেন্দু অধিকারীর এগেনস্টে আরেকটা বামপন্থীদের লবি তৈরি করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আবার বললাম, পশ্চিমবঙ্গের বিরাট অংশের মানুষ তারা বামপন্থী, বাম মনস্ক মানুষ, তাই তাদেরকে লাল ঝান্ডার তার সম্পর্কে তাদের একটা আবেগ আছে, তাদের একটা ইমোশন কাজ করে, একেবারেই তাই। এখানকার মানুষ সাধারণভাবে বামপন্থী, তারা যে দলকেই ভোট দিক না কেন অন অ্যান অ্যাভারেজ বেশিরভাগ মানুষই বাম। তো সেই মানুষদেরকে খুব সহজে বাম ঘেঁষা করে দিয়ে বিরোধী দল ভোটটাকে আরেকটু সুন্দরভাবে ভাগ করে দেওয়ার ফলে 26 ইলেকশনের এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তিনি কি করতে পারবেন, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর একটা ব্যাপার আমার মনে হয়, বামফ্রন্টের মধ্যে অলরেডি কিন্তু প্রচুর কথাবার্তা শুরু হয়ে গেছে এই নাম পরিবর্তন নিয়ে এবং লিবারেশনকে নৈহাটির সিটটা ছাড়া নিয়ে। নৈহাটির আমরা যে দেখলাম যে নৈহাটি উপনির্বাচনে বিধানসভার সিটটা লিবারেশনকে ছেড়ে দেওয়া হলো। তো সব মিলিয়ে এখন সিপিআইএমের মধ্যে, বামফ্রন্টের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের একটা জায়গা তৈরি করতে পারলেন? সেই জায়গায় লিবারেশনকে জায়গা দিল? আমরা তো জানি না। মোহাম্মদ সেলিম বললেন যে নাম পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট নয়, আমাদেরকে মূল এজেন্ডা হচ্ছে জিততে হবে বা ক্ষমতায় আসতে হবে বা একটা কামব্যাক, রেজারেকশন। তো সেই রেজারেকশন হবে কি না আমরা তো জানি না, কিন্তু তৃণমূলের তরফ থেকে এটা একটা মতামত আছে। আমি এতেই আসছিলাম যে শাসক দলের এটা নিয়ে যে স্ট্যান্ড, মূলত তাদের যে মুখপত্র জাগো বাংলাতে দেখছিলাম, তারা বলছে সিপিএমের মুখোশ খুলে গেছে। আসলে আরজি করের যে আন্দোলন, আরজি কর নিয়ে, তখন থেকেই তারা অভিযোগ করছিল যে বাম অতি বাম মিলে তারা জোট করে এই আন্দোলনটা করছে, আর সেই কারণেই আসলে নৈহাটির আসনটা ছেড়ে দেওয়া লিবারেশনকে। এই বিষয়টাকে কীভাবে দেখছো? দেখো, আমার মনে হয় ভারতবর্ষের সমস্ত আন্দোলনের সাথেই অতিবাম যুক্ত। সেটা কৃষক আন্দোলন, সেটা সিঙ্গুর, সেটা নন্দীগ্রাম, সেটা আরজিকর, সমস্ত ক্ষেত্রে আরজিকর। এই যে সিঙ্গুর আন্দোলনে আমরা দেখেছিলাম যে জমি রক্ষা কমিটি, সেই জমি রক্ষা কমিটির একটা অরাজনৈতিক ফরমেশন ছিল। আসলে এর পিছনে সিউসিআই নকশালরাই ছিল, পরে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন। তৃণমূলের একটা বিরাট অংশ ছিল, কিন্তু আন্দোলনের যে রূপরেখা সেটা তৈরি করেছিল নকশালরাই। নন্দীগ্রামের ক্ষেত্রেও তাই, এই যে দিল্লিতে কৃষক আন্দোলনের সেখানেও তাই। রোডম্যাপ কিন্তু সবসময় অতিবামরাই করে। আসলে লাল ঝান্ডা দেখলেই আমরা সবাই সবটাই সিপিএম মনে করি, সেটা তো সবসময় নয়। তো সমস্ত আন্দোলনের পিছনে অতিবামরাই কাজ করে। এটা 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 প্রতিবিপ্লবী মানসিকতা ভারতবর্ষের মানুষের, মূলত বাঙালিদের। তো সেই মানসিকতা থেকে বিরাট অংশের মানুষ আরজি করের তারা যোগ দিয়েছেন, তাদেরকে আমরা নকশাল বলতে পারি। এবার তৃণমূলের যেটা বক্তব্য যে মুখোশ খুলে গেল, যে এই যে আলটিমেটলি সিপিআইএম বা এই নকশালরা যে একসাথে ছিল আরজি কর আন্দোলনে, তার ফলস্বরূপ হয়তো একটা পুরস্কার দিয়েছে সিপিএম নৈহাটি। এটা হতেও পারে, আমরা তো কেউ জানি না। কিন্তু আমার যেটা ভীষণভাবে মনে হয় যে এর পিছনে আসল কারসাজি মমতা বন্দ্যোপাধ্যায়েরই। লিবারেশনকে, এবং লিবারেশন যেহেতু আবার বলছি যতটা তৃণমূল বিরোধী তার থেকে অনেক বেশি বিজেপি বিরোধী, তারা বিজেপিকেই মূল শত্রু মনে করে। দীপঙ্কর ভট্টাচার্য যথেষ্ট ভ্যালিড বিহার ইলেকশন নিয়ে, সামনে বিহার ইলেকশন, সব মিলিয়ে কেন্দ্রীয়ভাবে সিপিএমকে হয়তো চাপ দেওয়া হলো যাতে করে লিবারেশনকে জোটে নেওয়া হয়। যে জোটে কোনোদিন লিবারেশন থাকলো না, 70-এর দশক থেকে আজ অবধি থাকলো না। যাদবপুর সিটে শুধুমাত্র বিকাশবাবুকে লিবারেশন সাপোর্ট দিয়েছিল, তাছাড়া লিবারেশনের কোনো ক্যান্ডিডেটকে সিপিএম সাপোর্ট দিয়েছে এটা ইতিহাসে কোনোদিন ঘটেনি। সমস্ত দলের ক্ষেত্রে হয়েছে, অথচ তারা লাল ঝান্ডা, তারা বামপন্থী, তারপর কোনোদিন হয়নি। এবার যে এলো, এক্ষেত্রে তো আমার মনে হয় একটা তৃণমূলের একটা জায়গা আছেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কৌশলী মনোভাব আছে বলেই আমার মনে হয়। অর্থাৎ শুধু এই বিধানসভা উপনির্বাচন নয়, আগামী 26-এর যে বিধানসভা নির্বাচন, সেদিকেও কিন্তু এই বিষয়টার উপর নজর রয়েছে। কারণ ভোট ভাগাভাগি এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মমতা ব্যানার্জি কি সত্যিই কলকাঠি নাড়ছে ভোট ভাগাভাগি করতে? সেদিকে কতটা সফল হবেন তিনি? ভোট ভাগাভাগি কি হবে, নাকি ভোটটা একজোট হয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেতে পারে? ফেভারে যাবে না বিরুদ্ধে যাবে, সেদিকে নজর থাকবে। আর আপনাদের চোখ থাকুক হাওয়ার পর্দায়। থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাও।